1965 সালে একজন প্রকৌশলী ভবিষ্যৎবাণী করেছিলেন আমরা প্রতি 2 বছরে কম্পিউটারের প্রসেসিং পাওয়ার দ্বিগুণ করতে পারব। তিনি সঠিক ছিলেন। তখন থেকে আমরা মোটামুটি মুরের সূত্র নামের এই ধারাটি অনুসরণ করে আসছি। আধুনিক জীবনের মেরুদণ্ড হিসেবে কম্পিউটিং পাওয়ার বা গণনার ক্ষমতা জ্যামিতিক হারে বেড়েছে, কিন্তু মুরের সূত্র এখন অচল হয়ে পড়েছে। কম্পিউটারকে আরো ভালো করতে আমরা এর ভেতরে আরো বেশি বেশি ট্রানজিস্টর ভরে দিচ্ছি, যা মূলত 1 এবং 0 তৈরি করে কম্পিউটারকে সচল রাখে। ট্রানজিস্টরগুলো ছোট হতে হতে এখন একটি পরমাণুর সমান হয়ে গেছে। সম্পূর্ণ ভিন্ন একটি খাত যেখানে আমরা বাধার মুখে পড়ছি তা হলো সৌরশক্তি বা সোলার পাওয়ার। বর্তমান প্যানেলগুলো সূর্যের আলোর মাত্র 1/4 শক্তিতে রূপান্তর করতে পারে এবং আমরা এগুলোকে আর বেশি দক্ষ করতে পারছি না। উভয় সমস্যার মূলে রয়েছে সিলিকন, যা সম্ভবত আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এটি প্রায় সব ইলেকট্রনিক্সের ভিত্তি এবং আমাদের ঘরে ঘরে সৌর বিদ্যুৎ থাকার কারণ। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত হাইটেক এলাকাটির নামও এসেছে এই উপাদানের নাম থেকেই। কিন্তু সিলিকন আমাদের এত দূর নিয়ে এলেও সামনে আর এগিয়ে নিতে পারবে না। এই জিনিসগুলোর কর্মদক্ষতা আর বাড়ছে না। তাহলে কেন আমাদের সিলিকনের চেয়ে বড় কিছুর প্রয়োজন হচ্ছে, আর এরপর তাহলে কি আসছে? এটি বিশুদ্ধ সিলিকন, তবে প্রাকৃতিকভাবে বেশিরভাগ সিলিকন সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা হিসেবে পাওয়া যায়। সাধারণ বালিতেও এর প্রচুর মজুদ রয়েছে। সোলার প্যানেল এবং ইলেকট্রনিক্সের জন্য সিলিকাকে তাপ দিয়ে 99%-এর বেশি বিশুদ্ধ করা হয়, কারণ সে বিশুদ্ধ সিলিকনের একটি বিশেষ বৈদ্যুতিক বৈশিষ্ট্য আছে। এটি একটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তামার মতো পরিবাহী খুব সহজে বিদ্যুৎ পরিবহন করতে পারে, আবার কাঠের মতো অপরিবাহী যে মোটেও বিদ্যুৎ পরিবহন করে না। সিলিকন এই দুটির থেকে আলাদা। কাইলি ক্যাচপোল সোলার সেল প্রযুক্তি এবং গ্রিডে সৌরবিদ্যুৎ সংযোগ নিয়ে গবেষণা করেন। আপনার এমন একটি সেমিকন্ডাক্টর দরকার যে এটি কিভাবে বিদ্যুৎ পরিবহন করবে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। খুব সহজ কথায় সেমিকন্ডাক্টর হলো একটি সুইচের মতো। আমরা শক্তির প্রবাহ অনেকটা চালু বা বন্ধ করতে পারি। সিলিকন সেরা সেমিকন্ডাক্টর না হলেও এটি বেশ ভালো, আর যেহেতু এটি প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই এটি সস্তাও। এসব কারণেই আমরা কয়েক দশক ধরে এটি ব্যবহার করে আসছি। 1884 সালে নিউ ইয়র্ক সিটির একটি ছাদে প্রথম সোলার প্যানেল বসানো হয়, আর 1950-এর দশকে আমরা সিলিকন দিয়ে প্যানেল তৈরি শুরু করি। তখনকার প্যানেলগুলো সূর্যের আলোর মাত্র 6% শক্তিতে রূপান্তর করতে পারত। দামও ছিল অনেক বেশি। এরপর থেকে দক্ষতা বেড়ে প্রায় 25% হয়েছে এবং দামও অনেক কমে এসেছে। সৌরশক্তি এখন শক্তির অন্যতম সস্তা উৎস। সোলার প্যানেলগুলো সিলিকনের সাথে অন্যান্য উপাদান মিশিয়ে তৈরি করা হয়, যাতে ভিন্ন ভিন্ন চার্জযুক্ত স্তর তৈরি হয়। এই স্তরগুলো বিদ্যুৎকে একদিকে প্রবাহিত হতে সাহায্য করে। তাই যদি ইলেকট্রন নড়াচড়া করে তবে সেই নড়াচড়াই হলো বৈদ্যুতিক প্রবাহ বা কারেন্ট। আর এভাবেই এটি বেরিয়ে গিয়ে একটি সার্কিট পূর্ণ করতে পারে এবং কোনো যন্ত্রকে চালাতে পারে। সোলার প্যানেলের মতোই কম্পিউটারের সিলিকনেও এমন স্তর থাকে। কম্পিউটারের ভেতরে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে এই সিলিকন স্তরগুলো পাওয়া যায়। আমি দেখব এই কম্পিউটারটিতে সেটি খুঁজে পাই কিনা। সিপিইউ তৈরি হয় এক টুকরো সিলিকন দিয়ে, যা ঢাকা থাকে অতি ক্ষুদ্র সিলিকন ট্রানজিস্টর দিয়ে। সেই স্তরগুলোর কারণে ট্রানজিস্টরগুলো হয় বিদ্যুৎ প্রবাহ ঘটতে দেয় অথবা থামিয়ে দেয়। বিদ্যুৎ প্রবাহিত হলে হয় 1 আর প্রবাহ না থাকলে হয় 0। এই 1 আর 0ই হলো সব ধরনের কম্পিউটিং বা গণনার ভিত্তি। কিন্তু সিলিকন শুধু সিপিইউতেই থাকে না, এই কম্পিউটারের সবখানেই এটি আছে। মূলত প্রসেসিং বা স্টোরেজ যে কোনো গণনার কাজের জন্যই সিলিকন ব্যবহার করা হয়। এখন ছোট মাইক্রোচিপগুলোতে শত কোটি ট্রানজিস্টর থাকে। আমরা এখন এগুলোকে পাশাপাশি না বসিয়ে একটার ওপর আরেকটা স্তূপ করে বসাচ্ছি। ট্রানজিস্টর বেশি হওয়ার মানে হলো 1 থেকে 0-তে দ্রুত পরিবর্তন হওয়া, যা কম্পিউটারকে আরও উন্নত করছে। কিন্তু সিলিকন ট্রানজিস্টরগুলোকে আমরা আর ছোট করতে পারছি না। মানুষ এখন একটি সীমার মধ্যে পৌঁছে গেছে, যা হলো পারমাণবিক আকারের সীমা। সারাভানন ইউফ্রাজা ওয়াইড ব্যান্ডগ্যাপ সেমিকন্ডাক্টর এবং ইন্টিগ্রেটেড সার্কিটে সেগুলোর ব্যবহার নিয়ে গবেষণা করেন। পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী আমরা এর নিচে যেতে পারি না। তাই যদি আমরা এর চেয়ে ছোট করতে না পারি, তবে কিভাবে একে আরও দক্ষ বা ছোট করা সম্ভব? ছোট হওয়ার বদলে ট্রানজিস্টরগুলোকে এখন আরও দ্রুত কাজ করতে হবে এবং আরও দক্ষ হতে হলে উচ্চ ভোল্টেজে চলতে হবে। আর ঠিক এই কাজটি সিলিকন খুব একটা ভালো পারে না। সিলিকনের সীমাবদ্ধতাগুলো সোলার পাওয়ার থেকে আমরা কতটা শক্তি পাবো সেটাও মারাত্মকভাবে কমিয়ে দিচ্ছে। সমস্যাটি বুঝতে হলে আমাদের সাব অ্যাটমিক বা উপপারমাণবিক স্তরে যেতে হবে। আমাদের দেখতে হবে ইলেকট্রন এবং ব্যান্ডগ্যাপ নামের একটি বিষয়। ব্যান্ডগ্যাপ একটি তাত্ত্বিক ধারণা, তবে একে দুটি ব্যান্ডের মাঝখানে ফাঁকা জায়গা হিসেবে ভাবা যেতে পারে।
নিচের ব্যান্ড থেকে ওপরের ব্যান্ডে ইলেকট্রন সরাতে যতটুকু শক্তির প্রয়োজন হয় সেটাই হলো এই ফাঁকা জায়গা। সিলিকনের জন্য ব্যান্ড গ্যাপ হলো 1.12 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ একটি সিলিকন ইলেকট্রনকে বিদ্যুৎ তৈরির জায়গায় সরাতে 1.12 ভোল্ট শক্তির প্রয়োজন হয়। যদি বেশি শক্তি প্রয়োগ করা হয় তবে ইলেকট্রনটি পরবর্তী ব্যান্ডটি পার হয়ে যায়, তারপর এটি শক্তি হারায় এবং ফিরে আসে। এই অতিরিক্ত শক্তি তাপে পরিণত হয় এবং পুরো পদার্থে ছড়িয়ে পড়ে। ব্যান্ড গ্যাপ যত ছোট হবে তাপ হিসেবে তত বেশি শক্তি নষ্ট হবে। সিলিকনের ব্যান্ড গ্যাপ তুলনামূলকভাবে ছোট, তাই এটি সহজেই অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। আবার ইলেকট্রনের শক্তি যদি যথেষ্ট না হয় তবে এটি ব্যান্ড পর্যন্ত পৌঁছাতে পারে না এবং কোনো বিদ্যুৎ তৈরি হয় না। সোলার প্যানেলে সূর্যালোক হিসেবে শক্তি এসে পড়ে, কিন্তু সূর্য থেকে বিভিন্ন ধরনের আলো আসে, আর সিলিকন এর সবগুলো ভালোভাবে শোষণ করতে পারে না। নীল আলোর শক্তি অনেক বেশি, আর ইনফ্রারেড বা অবলোহিত আলোর শক্তি খুব কম। তাই মাত্র এই দুটি কারণেই সোলার সেলের দক্ষতাকে 30% মধ্যে আটকে রাখে। আর সিলিকনের ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ডকৃত দক্ষতা ইতিমধ্যেই 26% পৌঁছেছে। এই সরু ব্যান্ডগ্যাপ ট্রানজিস্টরেও শক্তির অপচয় ঘটায়। যখন আপনার ব্যান্ড গ্যাপ খুব ছোট হয় আপনি ভোল্টেজ প্রয়োগ করে চার্জগুলো সরান ঠিকই, কিন্তু ইলেকট্রনগুলো যখন পদার্থের ভেতরে চলে তখন তারা বেশি তাপও ছড়ায়। এই তাপ সিলিকন নিজে সামলাতে পারে না। তাহলে কি আমরা প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের সাইনবোর্ড রং করতে বলবো? কারণ এই দক্ষতার সমস্যাটি সমাধানযোগ্য ওয়াইড ব্যান্ড গ্যাপ বা প্রশস্ত ব্যান্ড গ্যাপের উপাদান দিয়ে। ইলেকট্রনিক্সের জন্য এগুলোর মধ্যে রয়েছে গ্যালিয়াম নাইট্রাইড, গ্রাফেন, সিলিকন কার্বাইড এবং গ্যালিয়াম অক্সাইড। এগুলো ট্রানজিস্টরকে গণনার কাজে তাদের শক্তির বেশি অংশ ব্যবহার করতে দেয়। এতে তাপ কম নষ্ট হয় এবং এগুলো সিলিকন ডিভাইসের চেয়ে 10 গুণ বেশি ভোল্টেজ সামলাতে পারে। এগুলো সিলিকনের সর্বোচ্চ তাপমাত্রার চেয়েও দ্বিগুণ তাপমাত্রায় কাজ করতে পারে, যা 300 ডিগ্রি সেলসিয়াসের বেশি। বৈদ্যুতিক গাড়ির চার্জারে ইতিমধ্যেই ওয়াইড ব্যান্ড গ্যাপ উপাদান ব্যবহৃত হচ্ছে। ইভি চার্জার এবং অন্যান্য ব্যাটারি সিলিকন দিয়ে তৈরি করা সম্ভব নয়। কম ব্যান্ড গ্যাপের কারণে এটি প্রাকৃতিকভাবে এত বেশি বিদ্যুৎ প্রবাহ সামলাতে পারে না। ওয়াইড ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর ব্যবহার করা কম্পিউটারে এত বেশি কুলিং বা ঠান্ডা করার প্রয়োজন হবে না। তা হবে আরো ছোট এবং বিদ্যুৎ সাশ্রয়ী, আর এগুলো তৈরি করতেও কম শক্তি লাগে। সম্প্রতি আমরা 24 ডিগ্রি সেলসিয়াসে কিছু ট্রানজিস্টর বা ডিভাইস তৈরি করছি, যেখানে সিলিকন দিয়ে ডিভাইস তৈরি করতে কমপক্ষে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। এই উপাদানগুলোর দাম বেশি, এগুলো অতটা সহজলভ্য নয়। তবে উৎপাদন প্রযুক্তির উন্নতি হলে অদূর ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে। সৌরশক্তির জন্য একটি সম্ভাবনাময় ওয়াইড ব্যান্ড গ্যাপ উপাদান হলো পেরোভস্কাইট, যা সিলিকনের চেয়ে সূর্যের আলো বেশি শোষণ করতে পারে। পেরোভস্কাইট হলো এক ধরনের ক্রিস্টাল কাঠামো বা গঠন, এবং আপনি এই কাঠামোর মধ্যে বিভিন্ন উপাদান বসাতে পারেন। এরপর আপনি ব্যান্ড গ্যাপটি নিজের মতো করে ঠিক করে নিতে পারেন। এর মানে হলো আপনি আরো বেশি আলো শোষণ করতে পারবেন, যা সোলার প্যানেলকে সামগ্রিকভাবে আরো দক্ষ করে তুলবে। তবে শুধু দক্ষতা বা এফিসিয়েন্সি একমাত্র চিন্তার বিষয় নয়। বালিকে সিলিকনে রূপান্তর করতে প্রচুর তাপের প্রয়োজন হয়, আর যেহেতু বিশ্বের বেশিরভাগ সিলিকন চীনে উৎপাদিত হয়, তাই সেই তাপ মূলত কয়লা পোড়ানোর মাধ্যমেই আসে। সোলার প্যানেলগুলো তাদের তৈরির সময় নির্গত কার্বন ডাই অক্সাইড পুষিয়ে দেয়, কিন্তু মাইক্রোচিপের ক্ষেত্রে তা হয় না। মাইক্রোচিপ তৈরিতে প্রচুর পানিও খরচ হয়। বিশ্বের অন্যতম বড় চিপ নির্মাতা দেশ তাইওয়ানকে উৎপাদন চালু রাখার জন্য পানি রেশনিং বা সীমিত করতে হয়েছে। আর যখন সরবরাহে এমন ধাক্কা লাগে তখন দামের উপর তার প্রভাব পড়ে। কোভিডের সময় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় সিলিকনের দাম বেড়ে গিয়েছিল। আজও যে মাইক্রোচিপের ঘাটতি চলছে তার পেছনের অন্যতম কারণ ছিল এটি। সিলিকন মাইক্রোচিপ ছাড়া ইলেকট্রনিক্স এবং গাড়ি উৎপাদন ধীর হয়ে পড়ে। এখন পর্যন্ত এগুলো পুনর্ব্যবহার করার খুব একটা উদ্যোগ দেখা যায়নি। কম্পিউটার থেকে সিলিকন রিসাইকেল করা কেন কঠিন তা বোঝা যায় যখন দেখবেন এটি খুলে বের করা কতটা কঠিন ছিল। শুধু ভেতরে ঢোকানোটাই ছিল অনেক কষ্টসাধ্য, আর আমি তো সিলিকনের বেশিরভাগ অংশই বের করতে পারিনি। আর সোলার প্যানেল নিয়েও খুব শীঘ্রই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছি। এগুলো কেবল 25 থেকে 30 বছর ভালোভাবে কাজ করে, এবং এখন অনেক প্যানেলই তাদের আয়ুষ্কালের শেষ পর্যায়ে চলে এসেছে। ধারণা করা হচ্ছে 2050 সালের মধ্যে অকেজো সোলার প্যানেলের পরিমাণ বেড়ে প্রায় 8 কোটি মেট্রিক টনে পৌঁছাবে। তাই আমাদের নতুন উপাদান এবং আরও টেকসই সিলিকন উৎপাদন ও রিসাইক্লিং দুটোই প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী প্রতিটি সোলার প্যানেলের আয়ু শেষে তার 80% রিসাইকেল করা বাধ্যতামূলক। প্যানেলের বেশিরভাগ অংশই কাঁচ এবং অ্যালুমিনিয়াম। যখন প্যানেল রিসাইকেল করা হয় এগুলোকে টুকরো টুকরো করে উপাদানগুলো আলাদা করা হয়, সেখান থেকে সিলিকন আলাদা করে বের করা সম্ভব। সিলিকন রিসাইক্লিং এখনো প্রাথমিক পর্যায়ে আছে, তবে কোম্পানিগুলো এর প্রায় 90% রিসাইকেল করতে পারছে। বর্তমানে সিলিকন মূলত অ্যালুমিনিয়াম শিল্পে চলে যায়, যেখানে অন্যান্য ধাতুর সাথে মিশিয়ে পণ্য তৈরি করা হয়। রিসাইকেল করা উচ্চ বিশুদ্ধতার সিলিকন তৈরি করা সম্ভব, কিন্তু পরিশোধন প্রক্রিয়াটি ব্যয়বহুল, প্রচুর শক্তি খরচ হয় এবং এই মুহূর্তে এটি খুব একটা লাভজনক নয়।
তবে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ডিজিটাল যুগকে এগিয়ে নেওয়া সিলিকন আমাদের যতদূর সম্ভব নিয়ে এসেছে। আমরা যদি চাই ইলেকট্রনিক্স আরো উন্নত হোক এবং সোলার প্যানেল আরো দক্ষ হোক, তবে আমাদের অন্য কিছু প্রয়োজন। যদিও এখনো অনেক কাজ বাকি, তবুও পেরোভস্কাইট, গ্যালিয়াম নাইট্রাইড এবং সিলিকন কার্বাইডের মতো হোয়াইট ব্যান্ডগ্যাপ উপাদানগুলোই ভবিষ্যতের সেরা বিকল্প বলে মনে হচ্ছে।